আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আজকে যে ঘটনাটি, সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন, অবশ্যই আমাদের একজন রেগুলার লিসনার, এবং তিনি তার ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমি সেইভাবেই সামনে তুলে ধরার বা বলার চেষ্টা করছি। চলুন শুনে আসি ঘটনাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন আর আপনি সব সময় ভালোর দলেই থাকেন। ভূত এফএমের সকল সদস্য এবং বিশেষ করে ভূত এফএম টিমকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোন একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়ে আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতো। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন কেন আমি কাজ করি। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যেমন চলে গেল। মা আমাকে বললো বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করলো। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল। আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। সে এসে আমাকে বলে ভাড়া যাবে। লোকের সাথে আর দুজন লোক ছিল। আমি বলি কোথায়? সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাবো, ভাড়ার টাকা কত দিবেন? তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আযান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকে। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম। আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই, পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাবো। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে, চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন? লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলি যাবো, কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে, আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9টা বেজে 10 মিনিট। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, মানে 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেয়। সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যে তাকে নামিয়ে আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ ধরে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার করে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে পরিষ্কার কোনো আগাছা না থাকায় পেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি। কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পারে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম হয়তো খরা জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরো এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয়। সাদা সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দিই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি
যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়। আর মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি, সেগুলো মানুষ না, তারা মানুষের চাইতে অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম, এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়, তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বইটা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে তারা। একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক দূরে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেওয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা যেমন চলছে। কবরস্থান থেকে 100 গজ তার একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না, ওদিকটা চলে যাচ্ছে। খরা জালের কাছে আসতে লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝি? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি, আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমি তো আপনার জালের কোনো ক্ষতি করি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পড়তে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নয় তো পারলাম। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছিলনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে বোতলে কি একটা করে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত। তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরে আরো বেশি জ্বর আসছে। আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে জানো। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বী দোয়া পড়ছে। টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চলে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বী লোকটা তার ছেলেকে বলে, পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বী লোকটা আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বী আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়, বাতাসও থেমে যায়, পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বী তার ছেলেকে বাড়িতে যেতে বলে খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বী আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বীর সাথে ফজরের নামাজ পড়ি। তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে, তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছো? আমি এখানে 15 বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছো? আমি প্রতিদিন এর চাইতে অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়।
আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছো গতকালকে সকলে এই সকালে এই লাশটা কবর দিয়েছে, তারা আসছে ওই লাশটা খেতে, তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছো। তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনে বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলতো। পানিতে আওয়াজ শুনুনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছো। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এইসব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এত করে খাবার নিয়ে চলে আসে। মুরব্বী আমাকে খাবার খেতে বলে, আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বী তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বী আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বের দেয়। আমি বাসায় চলে আসি, মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়, পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের প্রথম অতিথির কাছে চলে যাবো, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা আপনি প্লিজ একটু আমাদেরকে বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেল, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। ওকে। আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। জি। সেটা হচ্ছে আমার সামনেই ঘটে যাওয়া ঘটনাটি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। ঘটনাটি ঘটে আমার মামির সাথে, মানে আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছেই, জাস্ট একটা রাস্তার দূরত্ব। অফিস থেকে আসার পর মা বললো তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দিয়ে জরুরি কিছু বিষয় মনে হয় একটু কল দিতে বলেছে, জরুরি ব্যাপার। আমি ফোন দিলাম মামাকে, আপনি দিয়ে। মা বললো তুই একটু তাড়াতাড়ি পারলে এখনই চলে আয়, তোর সাথে একটু কাজ আছে। তো আমি চলে গেলাম, সাথে সাথে মাকে বলে গেলাম আমি মামার এখানে যাচ্ছি, একটু কি বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললেন যে তোর মামির সাথে কিছুদিন যাবত একটু কেমন দিন আচরণ করছে, একটু তোর একটু দরকার। আমি বললাম কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। তো বলো তোর মামি কিছুদিন যাবো দেখছি কেমন দিন আচরণ করছেন, হঠাৎ করে রেগে দেয়, কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার ছেড়ে অন্যরকম কিছু খেতে চায় যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, এরকম কিছু। আমি বললাম কেমন? বললো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চাই বারবার। কয়লা খেতে চায়। আমি বললাম এটা কেমন? বললাম তুই তোর একটু দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, আমাকে আনতে গিয়েছে, আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, চলে আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যা শুধু আমার সাথে একটু সঙ্গ দিস, আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। ঠিক আছে মামা, সমস্যা নেই, আসুক। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম। মামিকে দেখেছি না, উনি স্বাভাবিকই আছেন। আরো বেশ কিছু গেস্ট এসে পড়ছে ওনাকে দেখার জন্য। আমি বললাম মামা আমি তো দেখি যে ঠিকই আছে। বললো ঠিক আছে এখন ঠিক আছে, কিন্তু একটু পর দেখি চেঞ্জ হয়ে গেছে। কেমন? বললো তুই সামনে একটু কয়লা এনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম না তাহলে থাক, ডাক দিয়েছেন, উনি আসুক, ওনার সাথে না আমি দেখবো না বাকিটুকু। তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন লোক আসছেন। স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জোপা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালাম। তো দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সবকিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, তো ওনাকে কি করা যায়। তো তান্ত্রিক বললো আসলে আমার তো আসলে বসতে হবে, বসে তারপরে আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনি আপনার জন্য কি কি লাগবে। বললো যে আপাতত তুই কয়েক 5 পদের মিষ্টি আন, একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর কিছু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি আর ফুলের মালা। একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করছি। তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে নিচে ওনারই নিয়ে আসা একটা কাপড় আসনের মতো উনি সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, সেগুলো উনি মোটামুটি সাজানোর পর আমাকে এবং মামাকে আর সাথে আরেকজন আমার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বলেন আমি সবকিছু তৈরি করেছি, এখন আমি আসনে বসার পর আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। তার শুধু আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নেই। আমি যদি পড়েও যাই, জাস্ট শুধু আমাকে একটু তুলে দেবেন, আর কিছু লাগবে না। মা বললো যে ঠিক আছে। এদিকে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, একেবারে অন্ধকার, জাস্ট শুধু একটা মোমবাতি জ্বালানো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম
যে চলে যায় এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, জি। পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা বা মা ওখানে টেনশন করবে কিনা। তা আবার একটু চিন্তা যে না, এসেই যখন করেছি, এত দূর যখন আসছি, একটু দেখেই যাই যে কি হয়। ওইভাবে শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক কিছুক্ষণ কিছু মন্ত্র আর আমাদের ইসলাম ধর্মে কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কাঁপতে কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসে দিলেন মামা। বসে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল। উনি তখন অনেকটা কণ্ঠে বললো যে তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাস তুই এখানে। আরেকটা কণ্ঠস্বরে তান্ত্রিকই কণ্ঠস্বর তখন দুই ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বললো যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম জি। সন্ধ্যার আজানের সময়, আমি যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। জি। তো আমাকে ওই ইয়েটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলে যে না, তুই তোর সাথে থাকতে পারবি না, ওকে তো ছেড়ে দিতে হবে। চিকন সরে বললো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে যা। তো বলে ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে। ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা হয়, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া না হয়। ছেড়ে দিলে হয়তো এই রুমে যে আসন পাতা হয়েছে সেখানে এসে পড়লে সবকিছু উলটপালট হয়ে যাবে। আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। এই করার পর কার্যক্রম শুরু হওয়ার পর বলছে তুই তোকে যেতে হবে, তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল, তুই কি দিলে তুই যাবি। তো বললে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সুরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাবো, আমাকে কিছু দিতে হবে। সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে, কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো, সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। জি। বলে এগুলো দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাবো। তখন মা বললো আমি তো এগুলো দিতে পারবো না, আমার তো এত অর্থ করি নেই, তোকে 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবে কিনা সেটা বল। আচ্ছা, তারপরে কি হলো আমাকে একটু বলে ফেলেন। জি। তারপরে বলে ঠিক আছে, এরকম বাকবিতন্ড করার পর উনি বলেন যে ঠিক আছে, তাহলে তুই কিছু যখন দিতে পারবে না, তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু তোদের মিষ্টি দিবি, এগুলো নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। জি। তো বলে ঠিক আছে, মামা বলে ঠিক আছে, আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখিয়ে যাবি, আমি বুঝবো কিভাবে যে তুই যে চলে গেলি। বললে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাবো। বললো যে ঠিক আছে, তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব তোর জায়গার মতো আমি পৌঁছে দিবো। তো ওই ঘর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ চিৎকারের আওয়াজ আসলো। এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসলেন। উঠে বসার পর তো যে ওই ঘরে গিয়ে দেখ সবকিছু মনে স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ, সবকিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছে স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি তার মধ্যে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি, এই ছিল আর কি। তো তান্ত্রিক সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে। আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনি কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুই দিকে আয়, তোর কোমরে কি। যেমন আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখি আর কি, কোমরেই থাকে সবসময়। করে তোর কোমরের যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারিস, তোর মামিকে দিলে তো আজকে এই ঘটনা ঘটে না, এবং তোর ওটা মামাকে তার- দিতে এটা পারিস। জানার কথা না, রাইট? জি, এটা আমি সেখানে আমি অবগত হয়েছি যে আমার কোমর কি আছে সেটা তো ওনার জানার কথা না। আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম, এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তা হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বলে যে তাহলে ওইগুলো সবকিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানে যেখানে রাখতে বলেছি আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে। আপনার তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, দিয়ে দিন, আমার সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাবিজের মতো দিলেন, মন্দিরের 4টা তার কোনায়, ঘরের 4 কোনায় দিয়ে দিবে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকে, মামিরও কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি, অনেক যেটা ধন্যবাদ আপনাদের সাথে আপনাকে। শেয়ার করলাম। অনেক ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি রাসেল আছি সাথে, আমার সাথে আছেন আমাদের আজকের অতিথি, এবং আশা করছি যে আপনারা সবাই এখন পর্যন্ত যে কটা ঘটনা হয়েছে তা এনজয় করছেন। এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনা শোনাবো, তবে এই ঘটনাটা আমি ইমেইলে পেয়েছি এবং সেই ইমেইলের ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনার চেষ্টা করছি। চলে যাচ্ছে ঘটনা, একটু বড়ই আছে ঘটনাটি, আশা করছি শুনে আপনাদের ভালো লাগবে। প্রিয় রাসেল ভাই, আশা করি
খোদার অশেষ মধ্যে ভালোই আছেন। জানি ভালো থাকেন, তাই আর জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমি নিয়মিত একজন শ্রোতা, অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবো, কিন্তু সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে উঠছে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুরে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যায়। খুবই বলে রাখা ভালো, আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। ছোটবেলা থেকেই আমার বাবা ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনা শুরু অনেকটা তখন থেকে বলে রাখা ভালো। পৈতৃক সূত্রে আমার দাদু অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পর দাদুর থেকে কোনো এক কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা বাড়ি তৈরি করে। যদিও আমার বাবা তখন বাড়ি বানাতে শুরু করেন, তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদ সংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণ বাবা কারো কথার তোয়াক্কা না করে ঘর তোলে। আমার দাদার মুখে শুনেছি আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে এক নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশান ঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো, এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর থেকে আব্বু এবং আম্মু অনেক অদ্ভুত ও ভুতুরে ঘটনার সম্মুখীন হয়। যেমন কখনো রাতে বাইরে বেরোলে দেখতে পেত বিশাল সাইজের কালো গরু অনেক বড় উঁচু উঁচু গাছের মগ ডাল ভেঙে পাতা খাচ্ছে। কখনো বা ছায়া মূর্তি রান্নাঘরে মাছ ভাজির সময় জানলা দিয়ে কেউ হয়তো বা যাচ্ছে ইত্যাদি। ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও এটাই সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে উল্লেখ করেছি শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করতো, যেমন ওটার জন্য নিচে পুকুরের ছায়া পড়তো, যেটা পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছেরও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন না হওয়ায় আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটা কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন, তখন এক রাতে সুবহে সাদিকের সময় তিনি উপলব্ধি করেন কি যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর, যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু, যিনি পেশায় ফকির, তার কাছে যান এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। তিনি জানান যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন পাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। যেই শোনা সেই কাজ। গাছটি কাঠুরিয়া যখন কাটা আরম্ভ করে, সেখান থেকে ঘটনা শুরু আমাদের পরিবারের সাথে। বলতে রাখা ভালো, আমরা ছিলাম 2 ভাই ও 2 বোন। আমার ছোট বোন, আমি সবার ছোট এবং তখন আমি জন্মগ্রহণ করি নাই। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই ও আব্বু মারাত্মক অসুস্থ হওয়া শুরু হয় এবং অনেক কষ্টে তারা সুস্থ হন। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায় না। তখন থেকেই একটার পর একটা ঘটনা ঘটতে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও ঘরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন সে সবেমাত্র দাঁড়াতে পারে, তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ, যদিও তাকে কামড় দেয় নাই এবং পরিবারের লোকজন দেখা মাত্রই সাপটি চলে যায়। আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায় এবং তখন সে বলে কি যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে। এরকমই চলতে থাকে। এরপর ভাইয়া যখন 7 বছর বয়স, আমি জন্মগ্রহণ করি এবং ছোটবেলা থেকে আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমালে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম, যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো। আমি উপলব্ধি করতাম কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম। আমি গভীর রাতে যখনই উঠতাম, তখন কিছু ছায়া মূর্তিরা আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশে। তো এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে আমি তাতে ইউজড হয়ে যাই এবং ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন। যখন তিনি হেফজোখানায় ভর্তি হন, কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি এবং আমার আম্মু তখন ঢাকায় ছিলাম। বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশে ছিল শিশু গাছ। এখানে দেখে যে একটা অবয়ব অনেক লম্বা, পা ঝুলিয়ে গাছের মগ ডালে বসে রয়েছে এবং পা উঁচু করে গাছটির হাতে মাটি ছুঁয়ে আছে। এটা দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পান। তখন সে তাড়াহুড়া করে রুমে ঢুকলে বাবা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন ভাইয়া শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের জায়গা ঘুরিয়ে দেখায়, কিন্তু
কিছু নাই, তবুও তার ভয় কাটে না। তারপর অনেক হুজুর কবিরাজে ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তী কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করেন। ভাইয়া মারা যাওয়ার পর থেকে আমাদের সাথে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে। ইতিপূর্বে ঘটনাগুলো থেকে সেগুলো ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায়। আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলে আমি স্বপ্নে দেখি ভয়ঙ্কর জায়গায় চলে গেছি, ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হয়েছি। আমার এই সমস্যা সমাধানের জন্য হুজুর কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল। যেখানে হুজুরের সন্তান পেয়েছে আমার বাবা সেখানে গিয়েছে, সেখানকার তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতে কিছু হয় না। মানে এদিকে আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর আমি একদিন আব্বু স্বপ্ন দেখতে কে যেন তার স্বপ্নে এসে বলছে দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এই বলে রাখা ভালো, এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং বড় কোনো সমস্যায় পড়ার আগে কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোন এক লম্বা অবয়ব তার কাছে এসে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর আবার অসুবিধা হবে। ঠিক তারপরের দিনই আমি খেলাধুলার সময় এর তীব্র আঘাত পাই এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার আমাকে নানির বাড়িতে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরি কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হবার পর আমরা সবাই বাসায় উঠে, কিন্তু তাতে আমাদের উপরে নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স 10 বছরের মতো, বাবা এক দাওয়াতে একা একা গিয়েছিলেন এবং আমাকে কাকুর কাছে রেখে যান তিনি। তখন আম্মাও বাড়িতে ছিলেন এবং অসুস্থ থাকায় এদিকে বাবার ফিরতে দেরি হয় এবং বাস দুর্ঘটনায় পড়ে। তার ফিরতে 11টার মতো বাজে। আর সেদিন ঘটে আরেকটা অদ্ভুত ঘটনা। এশার নামাজের পর থেকে আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকাডাকি করছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শোনেন। এইবার তার ডাক শুনেছিলেন তিনি এবং আমি সেই পুরনো বাড়ি, পরিত্যক্ত বাড়ি থেকে সেদিন কিভাবে যেন আমি বরযাত্র আমাকে একা না বাঁচিয়ে আমার বড় কাজিনকে আমার সঙ্গে পাঠায় এবং ওর সাথে এসেই হয়তোবা আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুজনেরই গা ছমছম করে। তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এর কোনো রেসপন্স পাই না। আমাদের এই অবস্থা শুনে আমার বরযাত্র আমাকে তার কাছে নিয়ে যায়, কারণ আমাদের বাসা এবং বরযাত্রের বাসাটা পাশাপাশি পড়ে। 11টা থেকে আব্বু আসলে স্বপ্ন খুলে বলে। যেটা হয় সেটা হচ্ছে যে ইতিপূর্বে আমার স্বপ্ন দেখেন যে কলসি টাকা দিতে চায় আমার বাবাকে, তিনি দেশে নেননি এবং গ্রামে এমন মানে অনেকেই স্বপ্ন দেখেছে এবং অনেকে নিতে চেয়েছে আর তার 2 সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালো বাবাকে। ওই জিনিসটা আমাদের পুরোনো বাড়ির একটা রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে। আমার বাবা দেখে 2 কলসি টাকা ওখানে ওই বাড়িটার নিচেই মুভ করছে। তো ছোটবেলা থেকেই আমি পড়তে পারতাম না। নতুন বাড়ি আসলেও যখন ওই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত, দেখতাম গভীর রাতে আগুন জ্বলছে বা কখনো কখনো কি যেন গলার মধ্যে ফাঁসি নিয়ে ঝুলে আছে। আমাদের বাড়িটার দূরত্ব এবং পুরোনো বাড়িটা থেকে বেশি নয়, বড় জোর 80-100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর হয়, তখন আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়ায় একজন বড় পীর ছিলেন, যিনি তাকে এই সমস্যার সমাধান করেন। তো এইভাবেই তিনি ঘটনাটি লিখেছেন। আরো বেশ কিছু লিখেছেন, তবে আমার মনে হয় যে এইটুকুই যথেষ্ট এবং আশা করছি আপনারা সেটা এনজয় করেছেন এবং এনজয় করলে জানাবেন অবশ্যই। যেটা করব সেটা হচ্ছে যে এখন আবারও আমরা অডিও ক্লিপ শুনে আসবো একটা, এবং আমরা সেটা শুনে এসে তারপরে আবারও ঘটনায় যাব। তো আমরা চলে যাবো আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম রাইফুল ইসলাম, আমি এসেছি লালবাগ থেকে। ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এটি আমার গ্রামেরই একটা ঘটনা এবং আমার নিকটস্থ এক কাজিনের সাথে এই ঘটনাটা আসলে ঘটে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে এটা পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার ফুলখালী গ্রাম। জি। তো করোনার সুবিধাটা আমি এটা বলে রাখি রাসেল ভাই, যে আমাদের উপজেলায়, পুরো রাঙাবালি উপজেলায় এখনো পর্যন্ত আপনার কারেন্ট পৌঁছে, এটা সৌর বিদ্যুতে চলে। তো এটা আসলে সাধারণত তাতে এমনিতেই অনেক অন্ধকার থাকে। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন ছিল একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা হচ্ছে যেমন এটা ছিল একটা অমাবস্যার দিন। অমাবস্যা হচ্ছে এটাকে বলে, আমাদের এলাকা প্রচলিত বলে যে মণি অমাবস্যা। মানে মণি অমাবস্যার বিশেষত্বটা একটু বলবেন? এটার বিশেষত্ব আমি জানি না। জি, এটা হয়তো অনেকে এটার সাথে পরিচিত নয়, কারণ এটার বিশেষণ হচ্ছে যে আপনার সবগুলো অমাবস্যার ভিতরে এটা সবচেয়ে বেস্ট। যারা আপনার ওঝা কিংবা যারা জিন হাজির করে অথবা যারা বিভিন্ন ধরনের রিচুয়াল করে, তাদের জন্য এটা স্পেশাল। কারণ এই দিনে হয়তো এই এন্টিটি গুলো বেশি ঘুরে বেড়ায়। তো ওই দিন রাতে আমাদের বাসায় আমার মা, আসলে আমাদের এলাকারই একটা স্পেশাল এটাকে খাবার, এটা অনেকে জানে কিনা আমি জানি না, এটাকে বিস্কি বলা হয়। এটা হচ্ছে আপনার চাল, চিনি এবং গুড়ের আপনার মিশ্রণে এটা তৈরি করা, এটা ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার। তো ওই দিন তো যেহেতু আমার যে কাজিন ছিল, তো ওনার সাথে আমাদের ফ্যামিলির সাথে খুব একটা ঘনিষ্ঠ রিলেশন। তো ওই দিন উনিও আমাদের বাসাতে গিয়েছিলেন ওই বিস্কি খাবার জন্য। তো সন্ধ্যার পরে আমি আমার ভাই, আজকে উনি এসপিতে আসছেন আমার সাথে, আমি, আমার ভাই এবং আমার ফ্যামিলির সবাই, আমার সেই কাজিনও ছিল,
তো আমরা সবাই একসাথে আমরা সেই বিস্কি একসাথে সবাই খেলাম খাবার। বিস্কি? জি জি, বিস্কি বলা হয় এটা। এটা কি জিনিস? এটা ওই যে আপনি একটু আগে হয়তো বলেছি আসলে, এটা হচ্ছে এক ধরনের খাবার, সেটা আপনার চাল, চিনি এবং আপনার গুড় এগুলো দিয়ে বানানো হয়। আচ্ছা, এটা আমি আরো একবার শুনে নিলাম। আচ্ছা, তারপরে জি জি, এটাকে বলা হয় বিস্কি। তো ওটা হচ্ছে ওটা খাবার পরে তো আমার যে কাজিন ছিল তো উনি মানে ওঠার জন্য খুব তাড়াহুড়ো করলো। তো তখন আমার মা আসলে, আমার মায়ের ব্যাপারে আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার মা আপনার কোনো কিছু ঘটার আগে এই বিষয়গুলো আসলে জানতে পারে, কারণ আমার মা একটা জিনিস দ্বারা বোঝে। যদি কখনো সময় হয় নেক্সট টাইম আমি সেই ঘটনাটা বলবো। বাট তো আমার মা অনেক করে নিষেধ করলেন। আমার মা আসলে বুঝতে পারছেন যে ওর সাথে সামথিং রং, কোনো একটা ঝামেলা আছে। কোনো একটা ঝামেলা হতে যাচ্ছে, বাট উনি আসলে শুনলেন না। তো মা বললেন যে তুই যাস না, দেখ ওনার নাম ছিল হিরণ। তো তুই হিরণ, তুই যাস না, তুই রাইতুল এবং মিঠন আমার বড় ভাই ওদের সাথে ঘুমিয়ে পড়। উনি আসলে শুনলেন না, উনি মানে অনেকটা উপেক্ষা করেই উনি চলে গেলেন বাইরে। আচ্ছা। তো চলে যাওয়ার পরে এটা আসলে উনি চলে যাওয়ার হয়তো 10 থেকে 20 আধা ঘন্টা এরকমের পরে আমরা একটা শব্দ শুনতে পেলাম আমরা বাসা থেকে। আচ্ছা। শব্দটা হচ্ছে অনেকটা বোমারির মতো, মানে মানুষ কেউ যদি আহত হয় কিংবা চিৎকার করে ভয় পেলে এরকম একটা সাউন্ড আসলে আমরা শুনতে পাচ্ছি, মানে পুরো স্পষ্ট না। আচ্ছা। তো আমরা ওই দিন রাতে আর বের হলাম না, কারণ হচ্ছে যে এটা একটা মনে অবস্থার দিন। জি। সাধারণত আমাদের গ্রামে প্রচলিত, মানে এই দিনে কেউ এরকম বের হয় না। তো আমার ওই ভাই ছিল খুব সাহসী, এই জন্য আসলে উনি বের হতে সাহস দেখিয়েছিলেন। তো আসলে পরে ওইদিকে ওনার সাথে যেটা ঘটে, উনি তো আমি রাসেল ভাই, আমি এখানে একটা জিনিস স্কিপ করে দিয়েছি, যেটা হচ্ছে আমার বাড়ির বর্ণনাটা আমি একটু দিই ছোট্ট করে। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে একটা পুকুর আছে, জি। পুকুরের কর্নারে হচ্ছে আপনার একটা খেজুর গাছ, আর আরেক কর্নারে হচ্ছে আমাদের কবরস্থান, পারিবারিক জি। কবরস্থান, আমাদের যে বাড়ির সেই পারিবারিক কবরস্থান। তো উনি যখন আমাদের বাড়ির দরজার খেজুর গাছের সামনে আসলেন, আসার পরে তো উনি দেখলেন যে কেউ ওনার নাম ধরে ডাকছে যে কে, তুই তো আজকে অনেক বিস্কি খেয়েছিস, আমার জন্য কি এনেছিস, মানে এরকমের কিছু একটা প্রশ্ন করলো। তো উনি আসলে এটাতে অবাক হলেন না, কারণ উনি জানেন যেহেতু আজকে অমাবস্যার দিন, তো আমার মনে হয় কেউ আমাকে এরকম ভয় দেখানোর চেষ্টা করছে। মানে উনি আসলে বেসিক্যালি এগুলোতে কোনো পাত্তাই দিতেন না, মানে উনি এরকমের একটা লোক ছিলেন। তারপরে উনি সামনে গেলেন আর কি, তো খেজুর গাছের সামনে গেলে তখন একটা অস্পষ্ট একটা ছায়ার মতো তিনি দেখতে পেলেন। তো অস্পষ্ট একটা ছায়া, বাট ওটা মানুষের মতোই, আপনার ওটা ফর্ম যেটা এটা মানুষের মতোই, বাট ওইটা মানে পুরোপুরি চেহারাটা তিনি দেখতেছিলেন। জি। তো একটা সময় উনি যখন ওইটার সামনে গেলেন, সামনে যাওয়ার পর উনি ভাবছেন যে হয়তো আমাদেরই আরেক বড় ভাই আছে, ওনার নাম জাকি। তো উনি মনে করছেন যে উনি, যে আজকে তো অনেক অন্ধকার, এই কারণে আমার চেহারাটা দেখা যাচ্ছে না হয়তো। তো উনি ওটার সামনে গেলেন, সামনে কি জাকি তুই আমার সাথে দুষ্টামি করছিস, এটা বলার সাথে সাথেই ওইটা হচ্ছে ওনাকে জোরে একটা ধাক্কা মারলো, মানে পুকুরের দিকে ধাক্কা মারলো, যাতে উনি গিয়ে পুকুরে পড়ে যায়। মানে এভাবে আর কি ওনাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে উনি ভাবলেন যে ও আজকে একটু বেশি করতেছে, মানে ধাক্কা মারে এরকম, এটা কি ধরনের বদ অভ্যাস। তো উনি আসলে উনি উঠলেন, ওঠার পরে উনি বললেন যে আমার সাথে দুষ্টামি করতেছিস, আমিও তোকে আজকে পুকুরেই পাওয়া। উনি তখন ওই জিনিসটার গায়ে হাত দিলেন ফার্স্ট টাইম। তো গায়ে হাত দেওয়ার পরে উনি যেটা ফিল করলেন রাসেল ভাই, সেটা মানে উনি দেখেন যে ওর গায়ের লোম, এটা অনেক লোমস একটা শরীর, এবং শরীরের লোমগুলো হচ্ছে আপনার অনেক লম্বা লম্বা লোম। আচ্ছা। ওই সময় তিনি আসলে কোনো চেহারা দেখতে পাচ্ছিলেন, তো উনি বুঝেন নাই। তো লোম যখন তিনি দেখলেন তখন আসলে বুঝতে পারলেন যে না, এই জিনিসটা কোনো একটা ঝামেলা আছে। জি জি, ঝামেলা আছে, এটা প্যারানর্মাল কোনো একটা কিছু। তখন তিনি বুঝতে পারলেন যে এটা জাকির না। তখন ওটার সাথে কতক্ষণ ওনার ধাক্কাধাক্কি হলো, ধাক্কাধাক্কি হওয়ার এক পর্যায়ে উনি অনেকটা দুর্বল হয়ে পড়লেন। অনেক শক্তিশালী লোক কিন্তু উনি, ওই সময় আসলে উনি অনেক দুর্বল হয়ে পড়লেন। দুর্বল হয়ে পড়ে আসলে উনি তখন আল্লাহ আল্লাহ করতেছিলেন, যে দোয়াদুর জানে, দোয়াদুর পড়ার চেষ্টা করছিলেন, বাট ওনার মুখ দিয়ে কিছুই বের হলো না। একটা সময় ওইটা ওনাকে ধাক্কাতে ধাক্কাতে একেবারে পুকুরের পাড়ে নিয়ে আসছে। আমাদের পুকুরের পাশে আর একটা রেন্টি গাছ ছিল, তো রেন্টি গাছটা উনি ওই সময় চেষ্টা করেন যে যতটা সম্ভব রেন্টি গাছটাকে ধরে, যাতে ওটা নাকি পুকুরে না ফেলতে পারে। তখন ওইটা আবার বললো যে আজকে তোকে পুকুরে ফেলেই আমি মারবো, তুই আজকে বিস্কি খেয়ে এসেছিস, আজকে মনে অবশ্য তুই কাজটা ভালো করেছিস, তোকে আজকে পুকুরেই ফেল। তো এমন সময় উনি আসলে চিৎকার দেন, ওই চিৎকারটা আসলে আমরা শুনতে পাই গোমানির শব্দের। তো উনি আসলে মানে নিজের যা যা জানেন, এই দোয়া কালাম বা যে সূরা যেগুলো জানেন, উনি আসলে সব পড়া শুরু করলেন। আল্লাহ আল্লাহ করে উনি সোজা আসলে আরেকটা জিনিস আমাদের গ্রামে বা আমাদের এখানে প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এই যেই জিন বলেন বা যে প্যারানর্মাল যে জিনিসগুলো বলেন, এগুলো হচ্ছে ওরা আপনার ওটাকে বলে সরকারি রাস্তা, সরকারি রাস্তায় ওরা উঠেন, মানে ওরা বাইরে কিংবা এরকম সাইড থেকে ওরা আপনাকে অ্যাটাক করবে, কিন্তু কখনো রাস্তার ভিতরে ওরা উঠবে না। এটা হচ্ছে আরেকটা বিষয়। ওটা ওনার পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর পরে ওনারা আমাদের ওখানে চৌমাথা বলে ওটাকে, চৌমাথা, ওখানে একটা মেশিন ছিল আপনার ধান থেকে চাল করার যে মেশিনটা। আর আরেকটা জিনিস হচ্ছে এগুলোর ব্যাপারে এরা লোহাকে ভয়, মানে লোহা বা আগুন এগুলো দেখলে এরা আসলে অনেক ভয় পায়।
তো তখন ওটা যখন ওনার পিছে পিছে গেল, তো উনি ওই যে সামনে এসে, উনি তো কিছু দেখতে পাচ্ছিলেন না, ওই মেশিনটার সামনে এসে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি আসলে অস্পষ্ট ভাবে শুনতে পেলেন যে ওইটা বলতেছে যে আজকে তোর ভাগ্য অনেক ভালো, তুই ওই মেশিনটাতে যদি তুই আজকে ওখানে না যাই তাহলে তুই আসলে আজকে বেঁচে ফিরতে পারতি। আসলে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। আচ্ছা। জি, পরের দিন আসলে সবাই ওনাকে যখন নেয়, উনি আসলে 2-3 দিন পরে ওনার হুঁশ ফিরে, বাট উনি তখনও অসুস্থ ছিলেন। তো তখন তিনি ওই ঘটনাটা বলেন, কিন্তু 2-3 দিন আগে আসলে আমরা কিন্তু বিষয়টা আজ করতে পারি। আচ্ছা। সেটা হচ্ছে যে আমার যে মায়ের সাথে যেই জিনিসটা বা যেটা আমার মায়ের সাথে আছে, ওই জিনিসটা হচ্ছে আপনার ওটা আমাদেরকে ইনফর্ম করে পরে। আর এটা হচ্ছে প্রত্যেক অমাবস্যার সময় এটা আমার মায়ের ইয়াতেই থাকে, মায়ের শরীরে থাকে। শরীরে ওইটা এসে বিভিন্ন ধরনের ইনফরমেশন বা বিভিন্ন ধরনের কথা আমাদেরকে জানায়। তো ওটা আপনার জানা মায়ের শরীরে এসে? জি, আচ্ছা। ওটা এখনো আছে। ওটা আসলে আমার মায়ের, জানি না এটা দুর্ভাগ্য নাকি, এটা আসলে এখনো আমার মায়ের সাথে একটা পৌঁছে। তো ওইটা যখন আসলো এসে বললো যে ওকে তো আমি বারণ করছিলাম, ওকে আমি অনেকবার বারণ করছি, কিন্তু তারপরে ও আসলে আমার কথা শোনেনি। তো ওকে আমার ভাই, ওনার হচ্ছে আরেকটা কথা বলে রাখি যে আমার মায়ের সাথে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে আপনার, ওরা 2 ভাই। তো 2 ভাই ওরা আমার মায়ের সাথে যেটা আছে ওইটা আমাদের পুকুর পাড়ে একটা তুলো গাছ আছে, ওইটাতে থাকে। আর ওর যে ভাই ওইটা হচ্ছে আপনার ওই আমাদের খেজুর গাছ, ওখানে থাকতো। তো ওর ভাইটা হচ্ছে একটু বদ প্রকৃতি, মানে মানুষকে ভয় দেখাতে কিংবা মানুষের সাথে ইয়া করতে ওর পছন্দ করে। আচ্ছা। তো ওটা আমার মায়ের সাথে যেটা ইয়া করে, ও বললো যে ওই আমার ভাই ওকে ও মিষ্টি জিনিস খেয়ে গেছে কিন্তু ও পানি খায়নি। আর ওরা আমি বারবার বারণ করছি, আর আজকে ছিল মৌনিমা বর্ষার দিন, তো এই জন্য ওকে ও অ্যাটাক করে। এরপরে আসলে আমার ওই ভাই প্রায় দীর্ঘ 6 মাস পর্যন্ত আসলে উনি জ্বর প্লাস বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা উনি ভুগছেন, এবং অনেক বোঝা প্লাস অনেক কিছু উনি ইয়া করছেন, বাট উনি 6 মাস তারপর ওনাকে ভুগতে হয়েছে। আর আরেকটা জিনিস বলে আমি আসলে শেষ করতে চাই রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমার মায়ের সাথে যে জিনিসটা, এটা আসলে আমরা আমাদের ফ্যামিলি সবসময় আমাদের ফ্যামিলির দিকে ওরা সেভ করে। এই যেমন আমি যে ঢাকাতে থাকি, অনেক সময় আমার মায়ের ওটা আসলে আমার মায়ের সাথে যখন বড় করে তখন এসে বলে আমার কথা, বিভিন্ন ধরনের কথা বলে যে ও বাসায় একা ছিল, ওকে আজকে আমি দেখেছি ও আজকে দরজা না দিয়ে ঘুমিয়ে গেছে। তো এটা আসলে আমার মার জানার কথা না। তো পরের দিন হয়তো আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কি কালকে রাতে দরজা না দিয়ে ঘুমিয়েছো, এটা তুমি কিভাবে জানলা? সকালে আসলে দেখি যে দরজা আমি লক করিনি। পরে আসলে এই জিনিসগুলো হয়, দেখা যাচ্ছে যেমন আমি আজকে জানি না, এটা আমি এটা ফিল করতে পারতেছি যে আমরা যখন রাতে কখনো বের হই, যেমন আজকে আপনাদের স্টুডিওতে আসলাম, তো হয়তো ওই জিনিসটা হয়তো আমাদের সাথে, আমার ভাইও আসছে, তো আমাদের সাথে আসলে ওই জিনিসটা হয়তো এখানেও আসছে। আচ্ছা। তো এটাই ছিল আসলে এখানেও আসছে? আমি মোটামুটি ফিল করতে পারতেছি হয়তো এটা এখানে এসেছে। এবং আপনাদের কোনো ক্ষতি তো করে না, না, তাই না? এটা আসলে আমাদের কোনো ক্ষতি করে না, এবং এটা আমার মায়ের সাথে আর কি এটা আসলে আমার মায়ের সাথে এমন ভাবে পজেসড, এটা আমার মায়ের হয়তো মৃত্যু ছাড়া এটা আসলে মানে অ্যাটাচমেন্টটা এরকমই। অ্যাটাচমেন্ট এরকম। এবং এটার পিছনে আরো একটা ঘটনা আছে। তো যদি নেক্সট টাইম আসলে সময় পাই কিংবা আমাকে ইনভাইট করা হয়, তাহলে আমি নেক্সট টাইম আল্লাহ ওই ঘটনাটা শেয়ার। আর আমি সবার কাছে চাচ্ছি আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ আমার মা আসলে খুবই একটা দুর্বিষহ একটা জীবন আসলে উনি নির্বাহ করতেছেন। কারণ এই জিনিসগুলো থাকলে আসলে দেখা গেছে কেউ মারা গেছে সেখানে যেতে পারেন, বা কোথাও নতুন বাচ্চা হয়েছে, সদ্যজাত বাচ্চা হয়েছে, ওখানে তিনি যেতে পারেন, বা এরকমের অনেক কিছু, রাতে একা থাকতে পারেন না কোথাও। জি। আসলে এই জন্য আসলে আমি চাই যে আর বুদ্ধ ফ্যামিলির যারা লিসেনার আছে তারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, এবং আমার মা যাতে আবার ফিরে আসতে পারে। এই জিনিসটা হয়তো আমাদের কোনো ক্ষতি করে না, বাট কেউই চায় না যে এই এরকম একটা কিছু বহন করতে বা সঙ্গে রাখতে, তাই তো? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমরা চলে যাবো আমাদের পরের ঘটনায়, আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো। রাসেল ভাই, হ্যালো লিসেনার্স, আমি দুর্লভ, এসেছি নিকুঞ্জ 2 ঢাকা থেকে। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো এটা আমার এক বড় ভাইয়ের কাছে শোনা। জি, বলেন। কিছু রেস্ট্রিকশন থাকার জন্য আমি ওনার নাম এবং ঘটনার প্রেক্ষাপট আমি মেনশন করছি না। তো ঘটনা শুরু করছি। ঘটনাটা মূলত 2003 সালে। তো তখন 2003 সালের ডিসেম্বরে জি। ওনারা বার্ষিক পরীক্ষার পর সিদ্ধান্ত নিলেন ওনার দাদার বাড়িতে যাবেন। ওনার দাদার বাড়ি কোথায় সেটা আমি মেনশন করছি না। তো তখন ওনার দাদা অসুস্থ ছিলেন। তো ওনারা যাওয়ার ঠিক 2 থেকে 3 দিন পর ওনার দাদা মারা যায়। আচ্ছা। তো দাদা মারা যাওয়ার পর ঠিক তার 2 থেকে 3 দিন পর ওনার সাথে প্রবলেমটা শুরু হয়। জি। দেখা যেত ঠিক মাগরিবের আজানের সময় উনি মিসিং, বাসা থেকে ওনাকে খুঁজে পাওয়া যেত না। তো অনেক খোঁজাখুঁজির পর ওনাকে পাওয়া যেত ওনার দাদার কবরের পাশে উনি আচ্ছা। বসে আছেন। তো এরকম প্রায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 দিন এরকম চলতে থাকে। তো তখন সবাই ভাবে যে হয়তো দাদা তার কাছে অনেক প্রিয় ছিল, এই জন্য হয়তো দাদার এমন মৃত্যু উনি এত সহজে মেনে নিতে পারেনি, এই জন্য উনি দাদার কবরের পাশে বসে থাকেন। তো একটা সময় পর ওনারা সিদ্ধান্ত নিলেন ওনারা আবার ওনাদের বাসায় ব্যাক করবেন। তো বাসায় ব্যাক করার পর ওনার সাথে প্রায় 1 থেকে 1.5 মাস পর আবার প্রবলেম শুরু হয় যে উনি বাসার ভিতর থেকে হঠাৎ করে মিসিং। ঠিক সন্ধ্যায় মাগরিবের খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যেত না।
তো ওনার দাদি তখন বুঝতে পারে যে এটা হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে, নয়তো এরকম বাসা থেকে একটা মানুষ কোনোভাবে মিসিং হতে পারে না। রাইট। বাসার ভেতর থেকে যদি কেউ বের হয়ে যায়, মেন ডোর যদি কেউ লক করে তাহলে লক থাকে, নয়তো মেন ডোরটা খোলা থাকে, কিন্তু মেন ডোরটা ভেতর থেকে লক করা কিন্তু কেউই লক করেনি। আচ্ছা। তো ওনারা বুঝতে পেরে একটা হুজুরের কাছে যায়। তো হুজুর ওনাকে সূরা টুরা করে পানি পড়া দেয় এবং সেই সাথে একটা তাবিজ দেয়। তো উনি যখন সন্ধ্যার সময় প্রাইভেট করে আসতেন, আসার সময় যখন ওনার ফ্রেন্ডদের সাথে আসতেন তখন ওনার প্রবলেম হতো না। যখন উনি একা আসতেন বাসায়, ওই সময় ওনার বাসায় আসার জন্য যে একটা বটগাছ ছিল, ওই বটগাছের সামনে আসার পর ওনার তাবিজটা অটোমেটিক খুলে পড়ে যেত। মানে ওনার তাবিজটা পাওয়া যেত না। বাসায় আসার পর দেখতো যে ওনার হাতের সেই তাবিজটা নেই। তো এরকম প্রায় 2 থেকে 3 দিন হুজুরের কাছে যাওয়া হলো এবং তাবিজ দিতে থাকলো, কিন্তু তাবিজ থাকে না। একটা সময় হুজুর বললো যে স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে গলায় পরিয়ে দিতে হবে। তো সেভাবেই করলো, স্বর্ণের চেনের মাঝে তাবিজ বেঁধে দিল। তো এরপর প্রায় প্রবলেমটা একটু কমে এসেছে। দেখা গেল তখন মাসে 1 থেকে 2 বার এই প্রবলেমটা হতো। তো আস্তে আস্তে তখন 2 বছর পার হয়ে যায়। উনি তখন ফিল করে যে না, আপনার সাথে এরকম প্রবলেম আর হচ্ছে না। তো উনি সিদ্ধান্ত নিলেন যে উনি তাবিজটা খুলে রাখবেন। তো খুলে রাখার পর ওনার সাথে প্রবলেমটা আরো বড় আকারে শুরু হয়। দেখা গেল এমন প্রবলেম হলো যে উনি যখন পড়ছেন তখন মানে ওনার মনে হচ্ছে যে রুমে একজন কেউ এসেছে। আচ্ছা। এবং রাতে ঘুমানোর সময় হঠাৎ করে উনি ফিল করতেন যে মানে ঘুম ভাঙার পর ফিল করতেন যে ওনার রুমে কি একজন হাঁটছে। উনি একটা শ্যাডো দেখতে পেতেন, কিন্তু সেই শ্যাডোটা কি ছেলে নাকি মেয়ে সেটা উনি বুঝতে পেতেন। আচ্ছা। এরপর একটা সময় ওনার সাথে কথা বলা শুরু হয়, ওই অশরীরীটা। তো কথাটা ছিল এমন যে মানে একটা মেয়ে ভয়েস। ওনার ভাষ্য মতে মানে কোনো মানুষের ভয়েস এত সুন্দর হতে পারে এটা মানে ওনার ধারণা ছিল না। তো মেয়ে ভয়েসটা ওনাকে অনেক কিছু বলতো। তো একটা সময় উনি যখন পড়তেন হঠাৎ করে ওনার রুমে আসার পর উনি ভয় পেয়েছে। তো সেই মেয়ে ভয়েসটা তখন বলে উঠতো, কি রে, ভয় পেয়েছিস? ভয় পাবি না, তুই পর, আমি আছি এখানে। তো উনি তখন মনে মনে এটা ভাবতেন যে ভয় পাবো না, তুই তো ভয়ের কারণ। এই কথাটাই মনে মনে ভাবনাটা সেটা আবার রিপিট করতো যে কি বলছিস মনে মনে, আমি ভয়ের কারণ। তো উনি এরপরে মনে মনে মানে ভাবনাটা ছেড়ে দিলেন। তো সেটা আবার ওনাকে এটাও বলতো যে আমি যে তোর সাথে আছি বা কথা বলে এটা তুই কাউকে বলবি না। তো ঠিক আছে, উনি ভয়ে কাউকে বলে না তখন সেটা। তো একটা সময় তখন এমন হয়েছিল যে একদিন উনি মিসিং, সেই মাগরিবের আজানের সময় থেকে উনি মিসিং। ওনাকে রাত 12টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়। তো ঠিক 12টার পর ওনাকে খুঁজে পাওয়া গেছিল। ওনার বাসার পাশে একটা বাঁশঝাড় ছিল, সেই বাঁশঝাড়ে উনি সেন্সলেস অবস্থায় ছিলেন। আচ্ছা। কিন্তু এর আগে ওই বাঁশঝাড়ের সবাই খোঁজাখুঁজি করার পরও সেই সময় দেখতে পাইনি, কিন্তু পরবর্তী সময় দেখতে পেয়েছিল। তো বাসায় নিয়ে আসার পর উনি তখন ওনার মার সাথে বিষয়টা শেয়ার করে, আমার সাথে এগুলো হচ্ছে, এরকম কথা বলছে আমার সাথে। তো সেটা আবার আমি মানে মিস করে গেছে জিনিস, সেটা ওনাকে বলতো যে আমি যে তোর সাথে কথা বলি, এটা যদি তুই কাউকে বলিস তাহলে তোর ক্ষতি হবে, আমি তোর ক্ষতি করবো। তো উনি ভয় পেয়ে ওনার মার সাথে বিষয়টা শেয়ার করেছে, আমার সাথে এরকম সমস্যা হচ্ছে। তো শেয়ার করার পর প্রবলেমটা শুরু হয়েছে ঠিক উনি যখন রাতে ঘুমায়, ওনার শরীরে ঘুমের মধ্যে কেউ 3টা নখের আঁচড়ের দাগ পাওয়া যেত, মানে ঘুমের সময়। আর এমন হতো যে মানে ওনাকে চট দিত, গালে চট দিত, তো 3 আঙ্গুলের দাগ বসে যেত গালে। তো বসে যাওয়ার পর আবার উনি যখন পড়তে থাকতেন তো সবাই দেখতো যে উনি পড়ার সময় ফিল করতেন যে কেউ একজন ওনার মাথায় চুল ধরে ঝাঁকাচ্ছিল। আচ্ছা। কিন্তু বাসার অন্য মেম্বাররা দেখতে পেতেন যে উনি নিজেই নিজের চুল ধরে ঝাঁকাচ্ছে। তো উনি সবকিছু শেয়ার করার পর ওনার মা সিদ্ধান্ত নিলেন যে না, এইভাবে আর হচ্ছে না, একজন ভালো কবিরাজের কাছে যেতাম। তো ওনারা একজন কবিরাজের কাছে গেলেন। তো কবিরাজ মানে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করে। তো তখন যা যা থাকে আর কি, আপনার আগরবাতি, মোমবাতি, শুকনো মরিচ, ঝাড়ু, কাঁচা হলুদ, আরো যা যা থাকে কোরআন শরীফ, তো এগুলো নিয়ে সন্ধ্যার পর যে জিন ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। তো সূরা পড়তে থাকা অবস্থায় উনি একটা সময় সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর উনি সেন্সলেস অবস্থায় ওনার ভিতর থেকে একটা মেয়ে ভয়েসে কথা বলছে যে তোরা আমাকে কেন ছাড়াতে চাচ্ছিস। তো কবিরাজ বলছে যে তুই ওকে কেন মারছিস, ওকে কেন বিরক্ত করছিস। তখন বলছে যে আমি ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার কথা কারোর সাথে শেয়ার করবি, কিন্তু সে ওর মার সাথে শেয়ার করেছে। তো এরপর কবিরাজ ওকে জিজ্ঞেস করলো যে তুই মানে ওর উপর কেন ভর করেছিস। সে বললো যে ওর দাদা যখন মারা যায় ওই সময় কবরস্থানের বাইরে আমি ছিলাম, সে যাওয়ার সময় ওকে আমার ভালো লেগেছে, এই জন্য আমি ওর উপর ভর করেছি, আমি ওকে কখনো ছাড়বো না, আমি সারা জীবন ওর সাথে থাকবো। আর যদি কেউ আমাকে তুই যদি চাস আমাকে ওর কাছ থেকে সরা, আমি তোর ক্ষতি করবো, আমি তোকে বাঁচতে দিব। আচ্ছা। তো তখন কবিরাজ বললো যে ঠিক আছে, আমার বাঁচতে হবে না, তুই ওকে ছাড়, তুই যে কোনো মূল্যে ওকে ছাড়, না তো আমি তোকে মেরে ফেলবো। আচ্ছা। তো অনেক তর্ক বিতর্কের পর সে একটা সময় যাওয়ার জন্য রাজি হয়। তো তখন কবিরাজ বললো যে তুই যে চলে যাবি তার কি প্রুফ রেখেছে। তো তখন সে বললো যে আমি চলে যাব, ও আমি ওর পিঠে 3টা নখের আঁচড়ের দাগ থাকবে, তাহলে বুঝে যাবে আমি চলে গেছি, কিন্তু আমি চলে যাবো, কিন্তু আমি তো ওকে ছাড়বো না। তো তখন কবিরাজ যা যা করার করলেন। তো একটা সময় দেখা গেল যে ওনার পিঠে আসলে 3টা নখের আঁচড়ের দাগ ছিল। তো তখন বোঝা গেল যে সেটা ওনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ওনার সেন্স আসার পর উনি যেটা দেখতে পায়, সেই কবিরাজের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে আপনার ফোসকা শরীরের সারা
শরীরেই ছোট বড় অনেকগুলো ফোসকা পড়ে গেছে। উনি যেটা পরবর্তীতে ওনার মার কাছে শুনতে পায় যে উনি যখন সেন্সলেস অবস্থায় ছিলেন তখন কবিরাজ যখন চূড়া পড়ছিল তখন ওনার শরীরে আস্তে আস্তে একটা একটা করে ফোসকা পড়ছিল। তো তার ঠিক 1 সপ্তাহ পর সে কবিরাজটা মারা যায়। আচ্ছা। তো এরপর মূলত ওনার সাথে কোনো কিন্তু এখনো মাঝে মাঝে ওনার সাথে কিছু প্রবলেম হয়, যেমন ওনার মনে হয় যে ওনার রুমে কেউ রাতের বেলা হাঁটছে বা মানে কোনো একটা সাউন্ড পায় উনি, আর এখনো উনি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে উনি বুঝতে পারে যে এখানে প্রবলেম আছে, প্রবলেম উনি আছে। ফিল করতে পারে। আচ্ছা। তো রাসূল এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের এফএম ঘড়িতে সময় রাত 1:30 আমি রাসেল আছি সাথে, এবং আমাদের বাকি যে দুজন আরো অতিথি আছেন তারা এখন আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। আমরা চলে যাবো আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং শুরুতে আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ইভান হোসেন বলতেছি ভারত থেকে। ঘটনাটা ঘটছিল আমার বাবাকে নিয়ে জি। 2006-7 সালে। তখন আমি ক্লাস 8 বা 9-এ পড়ি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। তো আমার বাবা প্রায় সময় রাত করে বাজার থেকে বাড়িতে ফিরতে। একদিন প্রতিমধ্যে বাবা দেখতে পেলেন যে রাস্তা থেকে পানি উঠছে। তিনি বললেন, চিন্তা করলেন যে আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি হয় নাই, তো পানি আসলো কোথা থেকে। এটা ভাবতে ভাবতে উনি খেয়াল করলেন যে পানি বাড়তে শুরু করতেছে। হাঁটু সমান পানি, পানি থেকে হাত থেকে তারপর কোমর সমান পানি, তারপর আস্তে 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 বুক বরাবর পানি হয়ে গেল। তো এই ঘটনার পর বাবা চিন্তা করতে লাগলেন যে আসলে পানি আসলো কোথা থেকে এবং এত পানি কোথা থেকে। তো তিনি খেয়াল করলেন যে পানিতে স্রোত হচ্ছে, হালকা হালকা স্রোত হচ্ছে, সাথে ছোট ছোট ঢেউ। উনি ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন যে আসলে কি ঘটতেছে কি ঘটতেছে। উনি বুঝতে বুঝতে দেখলেন যে আপনার সমুদ্রের মতো যেমন ঢেউ হয় বড় বড়, ওইরকম ঢেউ শুরু হয়ে গেছে। তো উনি তৎক্ষণাৎ কিছু বুঝতে না পেরে কি করলেন, আপনার কি যেন সূরাটার নাম ভুলে গেছি, আচ্ছা, সেটা বলতে হবে না, আপনি আপনার ঘটনা বলুন। আয়াতুল কুরসি সূরাটা উনি জোরে জোরে পাঠ করতে লাগলেন এবং সাথে সাথে দেখলেন যে পানি যা কিছু ছিল সবকিছু হাওয়া হয়ে গেছে। এরপর তিনি দেখলেন যে রাস্তার দুই পাশে যে বাগানগুলো ছিল, ছোট ছোট সুপারি গাছগুলো ছিল, ওগুলাতে ছোট্ট খাট্ট একটা ঝড়ের মতো তৈরি হচ্ছে, মানে ধরুন কে যেন গাছগুলোকে নাড়াচ্ছে, খুব জোরে জোরে নাড়াচ্ছে। তো বাবা যেহেতু আগে সমুদ্রের কাজ করতেন, উনি ভয় পাননি। উনি চিৎকার করে বললেন যে তুই সাহস থাকলে সামনে এসে দেখা। কিন্তু ঝড়গুলো থেমে গেল। এরপরে এক গাছ থেকে আরেক গাছ, এক গাছ থেকে আরেক গাছ,